সালফেট, এই সালফেট বিভিন্ন জায়গায় ব্যবহৃত, ঔষধ শিল্প থেকে শুরু করে প্রসাধনী শিল্পে, শ্যাম্পুতে, আপনাদের ফ্রেশ ওয়াশ বা ফ্রেশ ক্লিনার যে মেয়েরা ব্যবহার করেন তাতে ব্যবহার হয়, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি টুথপেস্টের ভিতরে ওটা ব্যবহার হয়, ইভেন বাসন কোসন মাজার জন্য যে আমরা যে ভীম তৈরি করি, ভিমবার লিকুইড ভীম, ওর ভিতরেও আমার এই সালফেট পদার্থটা থাকে। এটা মূলত পরিষ্কার এবং এই গ্যাজাটা তৈরি করে এবং স্কিন পরিষ্কার করে, এরকম একটা কথা আছে। এই জন্য প্রসাধনী শিল্পে এই সালফেটের ব্যবহারটা খুব বেশি। তারপরেই হলো ঔষধ শিল্পে এর ব্যবহার। এখন এই সালফেট যদি পরিমিত মাত্রায়, আমাদের শরীরে একটা মাত্রা আছে, যদি পরিমিত মাত্রায় এটা থাকে তখন কতগুলো সুশৃঙ্খল কাজ করে সে। তার ভিতরে প্রথম কাজটাই হলো কোষ বৃদ্ধিতে সহায়তা করে। কি বলেছি? কোষ বৃদ্ধিতে সহায়তা করে। তারপর হলো শরীরের ভিতরে যে আমাদের অতিরিক্ত চর্বি, অতিরিক্ত তেল জমে সেইটাকে সে অপসারণ করে দেয়। তাহলে দেখেন এই জিনিসটাই আবার আমরা বললাম একটু আগে যে বাসন কোসন ফ্রেশ ওয়াশ যারা ব্যবহার করেন সেখানে তো তেল চর্বিটা সে কেটে দেয়, ময়লাটা কেটে দেয়। আবার এই জিনিসটা আমাদের শরীরেও যদি অতিরিক্ত তেল চর্বি জমে সেটাও কেটে দেয়। কেউ আবার মনে মনে চিন্তা করেন না যে ইউরেকা পেয়ে গেছি, এই ওষুধটা দিয়ে সব পাতলা বানাবো মোটা রোগীদের, এটা এত সকালেই চিন্তা করেন না, এটা চিন্তা করতে গেলে আরো একটু সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা পরিমিত মাত্রায় কি করে কোষ বৃদ্ধি করে, অতিরিক্ত তেল চর্বি শরীরে যেটা জমে সেইটাকে সে অপসারণ করে দেয়। এই দুটো কাজই মোটামুটি সে প্রধান ভূমিকা রাখে। কিন্তু এটা যদি অতিরিক্ত জমে যায়, এইটা বলতে কোনটা বলেছি? সালফেট। মনে রাখেন কিন্তু সালফেটটা যদি শরীরের ভিতরে অতিরিক্ত জমে যায় তাহলেই অন্ত্রে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে, আমাদের অন্ত্রে প্রচুর প্রতিক্রিয়া সৃষ্টি করে, বিশেষ করে পেইন বা ব্যথা সৃষ্টি করে সেখানে। তারপরে অ্যালার্জিটিক প্রতিক্রিয়া সৃষ্টি করে আমাদের স্কিনের পরে, হাঁপানি, এটা টেন্ডেন্সিটা তৈরি করে দেয় এই সালফাইড। মাইগ্রেনে ভোগে আমরা, দেখেন হোমিওপ্যাথিরা এই সায়েন্সের খুব গভীরে না যাওয়ার কারণে উপর থেকে ভাষা যেটা পড়ি এটা মনেও থাকে না বা জিনিসটা আমরা বুঝেও আসতে পারি না। এখন একটা মাইগ্রেনের রোগী আসলে আমরা এই সমস্ত জিনিসগুলো আর চিন্তা করব না যে আসলে এখানে আমার এই সালফেটের অতিরিক্ত বা অতিরঞ্জিত মাত্রা বা হাইপার হয়ে গেছে কিনা সেটা আমাদের কাছে বিবেচ্য হয় না। আমরা উপর থেকে কোন ঔষধের ভিতরে আছে শুধু এতটুকুই খুঁজি। কিন্তু যদি আপনার এই তথ্যগুলো জানা থাকে তাহলে কি হবে? সায়েন্সটা আরও সুদৃঢ় হবে, আপনার প্রয়োগটা আরও সুদৃঢ়, আরও নিশ্চিত হবে, একদম বুঝে শুনে হবে যে না তার যে মাইগ্রেন হয়েছে তাহলে আসলে কি শরীরের ভিতরে সালফেটের মাত্রা অতিরিক্ত হয়েছে কিনা। এবং মাত্রা অতিরিক্ত হলে যেমন অ্যালার্জিটিক প্রবণতা বেড়ে যাবে, আবার মাইগ্রেন আছে তাহলে আমার বুঝে নিতে হবে না যোগসূত্র ঠিক আছে, দুটোই কাজ করে দিয়েছে, তাহলে যোগসূত্র ঠিক আছে, নিশ্চয়ই আমার সালফেট বেড়ে গেছে। তাহলে সালফেট যদি বেড়ে যেয়ে থাকে, এই হাইপার হয়ে থাকে, তাহলে আমার নিশ্চয়ই প্রথম কাজই হবে সেই হাইপারকে কমিয়ে দিয়ে হাইপোতে নিয়ে আসা বা সামঞ্জস্যতায় নিয়ে আসা, সমতায় নিয়ে আসা, সমতা বিধান করে দিতে হবে। তাহলে মাইগ্রেনের উপরে প্রভাব সৃষ্টি করে, মাইগ্রেন ব্যথা সৃষ্টি করে, অন্ত্রে ব্যথা সৃষ্টি করে, অ্যালার্জিটিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, হাঁপানিতে ইন্ধন দেয়, ফুসফুসে একটা উত্তেজনা সৃষ্টি হয়, এই উত্তেজনার জন্য তার শ্বাসকষ্ট হয় বা কাশির উদ্রেক হয়। আমরা ওষুধের নামটা ওখানে বলি না, বললেই আপনারা বলবেন হ্যাঁ স্যার এর তো কাশি আছে, এর তো চর্মরোগ আছে, এর তো মাইগ্রেন মাথা যন্ত্রণা আছে, এগুলো সব আপনারা বুঝে যাবেন। একটু পরে আসতেছি আমরা কোন ওষুধটায় যাচ্ছি, আগে ভূমিকাটা দিয়ে নেই। তারপরে ত্বক শুষ্কতা, যদি এই সালফাইটের অতিমাত্রায় ঢুকে যায় শরীরের ভিতরে সালফেট, তাহলে কি হয়? ত্বক শুষ্ক হয়ে ওঠে। আমাদের যে ওষুধটা পরাবো তারও ত্বক প্রচণ্ড রুক্ষ এবং শুষ্ক এবং কিছুটা বিবর্ণও বটে। আচ্ছা, তাহলে আমরা সালফেটের কথা বললাম। সালফেটের যদি সাধারণ মাত্রা থাকে তাহলে সে কি ভালো ভালো কাজগুলো করে দেয়, সেটা হলো কোষ বৃদ্ধি করে দেয় এবং অতিরিক্ত তেল চর্বি অপসারণ করে দেয়। যদি বেশি হয় তাহলে অন্ত্রে ব্যথা সৃষ্টি হয়, অ্যালার্জিটিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, হাঁপানিতে ইন্ধন দেয়, মাইগ্রেন সৃষ্টি হয়, ফুসফুসে উত্তেজনা সৃষ্টি হয় এবং ত্বক শুষ্ক হয়। এতগুলো জিনিস করে দেয় যদি বেশি হয়ে যায়। এই যে সালফেট, এই সালফেট একটা পদার্থকে আবার খোঁজে, আর একটা কেমিক্যালস, সেটা হলো পটাশিয়াম। আমাদের ক্যালি গ্রুপের ঔষধ পটাশিয়াম। তাহলে সালফেট প্লাস পটাশিয়াম এই যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় কি জানেন? পটাশিয়াম সালফেট। এখন এই পটাশিয়ামটা কি করে তাহলে আমাদের একটু জানতে হবে। সালফেটকে বাদ দিয়ে পটাশিয়াম একা কি করে? আমরা সালফেটের কথা বললাম, সালফেট সাধারণতভাবে শরীরে কি কাজ করে, বেশি হলে কি কাজ করে দেয়। তাই পটাশিয়াম এককভাবে নিজস্বভাবে সে কি করে দেয়, সেটা হলো আমাদের স্নায়ু কোষ গঠন করে দেয়। এই জন্য দেখবেন আমাদের যে ক্যালিফস ঔষধটা ডাক্তাররা অ্যাভেলেবল ব্যবহার করে স্নায়বিক দুর্বলতার জন্য, স্মৃতি দুর্বলতার জন্য, সাধারণ দুর্বলতার জন্য প্রচুর পরিমাণ ব্যবহার করে। তাহলে দেখেন সেই ক্যালিতে চলে গেলাম আমরা। তাহলে হোমিওপ্যাথির এই বিজ্ঞানের এই যোগসূত্রটা আমাদের ঘনাটন দরকার, এবং সেটা যদি আপনারা এই নিউ জেনারেশনরাও না করেন তাহলে আর করবে কারা?
হোমিওপ্যাথি জাগবে কাদের হাত ধরে? আপনাদের হাত ধরে জাগবে। হোমিওপ্যাথির এই বিশাল জয় জয়াকার, এটাকে টিকিয়ে রাখতে হলে যে কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটিটা আপনারা সৃষ্টি করেন, নাহলে কিন্তু হোমিওপ্যাথি হারিয়ে যাবে। তাহলে এখন আমাদের কোয়ান্টিটির আর দরকার নেই, কোয়ালিটি চলে আসুক, এবং সেটা আপনাদের দ্বারাই সেই মিছিলটা দেন যে না, এই হোমিওপ্যাথিকে রক্ষা করার প্রথম মিছিলে থাকবো আমরা, এরকম একটা শপথ করেন, এরকম একটা হোমিওপ্যাথির প্রেমে পড়ে যান যে না, আমরা কিছু হোমিওপ্যাথিকে দেবো, নতুন করে কিছু দেব, যেটা দেওয়া হয় নাই, সুপ্ত অবস্থায় রয়ে গেছে। সব কিছু দিয়ে গেছেন হ্যানিম্যান, কিন্তু আমরা সেটাকে বিশ্লেষণ করি নাই, আমরা আরও কত সংক্ষেপ করে নিয়ে আসি। আজকের আমরা ম্যাটেরিয়ামেডিকে পড়তে গেলে দেখা যায় যে কত বিশাল লক্ষণের সমাহার ওখানে। আমরা ডাক্তার হেরিংসের গাইডিং সিমটম পড়তে গেলে দেখি যে অসংখ্য লক্ষণের সমাহার। আমরা ওই সমস্ত বইগুলো ফেলে দেই, পড়ি না, রেখে দেই, কিনেই না। যদি কিনে দেই রেখে দেই, ওটার কিছু দরকার নাই। কোন জায়গায় পারিবারিক চিকিৎসা, ধনান্তরী চিকিৎসা, অবার্থ আরোগ্য, তড়িৎ আরোগ্য বিধান, ঠিক আছে, সহজে হোমিওপ্যাথি, সরল হোমিওপ্যাথি, এই সমস্ত পচা বইগুলো কিনে আমরা কি করি, দুই কথার ডাক্তার হয়ে যাই, কিন্তু এটা হোমিওপ্যাথি নয়। আচ্ছা, তাহলে আমরা পটাশিয়ামের কথা বলছিলাম। পটাশিয়াম এককভাবে শরীরে কি করে, স্নায়ু কোষ গঠন করে এবং স্নায়ুর পরিচালনে যত কাজ, সে কাজে সহায়তা করে দেয়। তার মানে আমার স্নায়ুর বিধানের এই পটাশিয়াম প্রধান ঔষধ, প্রথম শ্রেণীর ঔষধ। আমার স্নায়ুর সাধারণ খাদ্য হলো আমার এই পটাশিয়াম। যার পটাশিয়ামের ঘাটতি আছে, তার স্নায়ু দুর্বল হয়ে গেছে, সে বিমর্ষ হয়ে গেছে, সে অতিরঞ্জিত রাগী হয়ে গেছে, সে স্মৃতি দুর্বল হয়ে গেছে, স্নায়ুর উপরে যত প্রভাবগুলো সেগুলো সব কিছু তার উপরে এফেক্ট করছে। তাহলে এই পটাশিয়াম আমাদের স্নায়ুর গঠন এবং স্নায়ুর কার্য পরিচালন সমাধান করে দেয়। পেশির উত্তেজনা, বিভিন্ন পেশির সংবেদন, এইটা সৃষ্টি করে দেয় আমাদের এই পটাশিয়াম। সবচেয়ে আশ্চর্য হবেন, এই পটাশিয়াম আমাদের হার্টকে সুরক্ষা দেয় এবং হার্টের বিভিন্ন ধরনের কাজ সে সুষ্ঠুভাবে করে দেয় এই পটাশিয়াম। এখন পটাশিয়ামের ঘাটতি হয়ে গেল, এদিকে হার্টের সমস্যা দিচ্ছে, রক্তচাপ নিয়ন্ত্রিত নেই। আমরা বুঝবো না, আমরা একটা খুঁজবো কোথায় আছে রাওয়ালপিয়া, এক কথায় হার্টের ঔষধ, হার্টের টনিক রাওয়ালপিয়া। কিন্তু যদি আপনি যোগ বিয়োগ করে মূল কারণটা ধরতে পারেন, মূল ডিফিসিয়েন্সিটা ধরতে পারেন, বা মূল হাইপারটা ধরতে পারেন, তাহলে আপনি যথাযথ মাত্রাটা দিতে পারেন, রোগী আরোগ্য হয়। আর না হলে বড় জোর উপশম হবে, এর বেশি কিছু হবে না। তাহলে কি করছে, স্নায়ু কোষের গঠন এবং পরিচালন, পেশির উত্তেজনা, হার্টের সুরক্ষা, রক্তের চাপ নিয়ন্ত্রণ এবং মস্তিষ্কে অক্সিজেন নিয়ন্ত্রণ করে আমাদের এই পটাশিয়াম। এখন মস্তিষ্কে অক্সিজেনের হ্রাস হলে কী হয় সেগুলো নিয়ে আমরা জানি না, মেডিকেল সায়েন্স। আমরা ডাক্তার হিসেবে আমরা আত্মপরিচয় দেই এবং আত্ম অহমিকা তৈরি হয়, কিন্তু সায়েন্সের আমরা কতটুকু জেনেছি, বিজ্ঞানের কতটুকু জেনেছি, সেটাও আমাদের বুঝতে হবে। তাহলে অক্সিজেন, মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে আমার এই পটাশিয়াম। তাহলে আমরা দুটো পদার্থ পেলাম। প্রথম পেলাম কি, সালফাইট না কিন্তু সালফেট, আর একটা হলো পটাশিয়াম। এই দুইজনে যখন যুক্ত হয় তখন হয় পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেট যৌথভাবে কি করে, এককভাবে কি করলো আমরা এত সময় জানলাম, সালফেট কি করে, পটাশিয়াম কি করে, দুজনে যখন যৌথ হয়ে গেল তখন সে কি করে। তাহলে তখন যখন করতে হবে, পিছনের কিছু কাজ অবশ্যই তারা করবে, এককভাবে যেটা করতো সেগুলো কিছু কিছু গুণ এককভাবে করবে, প্লাস দুইজনে যৌথভাবে একটা নতুন কিছু সৃষ্টি করবে। আমরা খুঁজবো সেখানে কি করে। এইবার আমরা ঔষধের নামটা প্রকাশ করি, সেটা হলো আমাদের কস্টিকাম। ঠিক আছে, এই পটাশিয়াম সালফেট দিয়া আমাদের ঔষধ তৈরি হয় কস্টিকাম, বাই পটাশ সালফেট। ডাক্তার হ্যানিম্যান তার ম্যাটেরিয়ামেডিকা পিউরায় বলে গেছেন। এখানে একটু কথা বলে নেওয়ার দরকার, অসংখ্য বই যখন আপনার কাছে থাকবে ম্যাটেরিয়ামেডিকা, তখন যদি এই উৎস খুঁজতে যান তখন আপনার বিভ্রান্তিতে পড়তে হবে। বিশেষ করে কোস্টিকাম তার ভিতরে একজন, কারণ কোস্টিকামের উৎস নিয়ে অনেক কিছু, কেউ লেখছে পটাশিয়াম সালফাইড, কেউ বলছে পটাশিয়াম সালফেট, কেউ বলছে কোস্টিক পটাশ, এরকম বিভিন্ন ধরনের নাম আছে। সম্ভবত এই জন্যই আমার মেসেঞ্জারে একটা দুটো মেসেজ আছে। এটা করেছে হয়তো কেউ ভালোবেসেও করতে পারে, বা কেউ বিপদে পড়ে জানার উদ্দেশ্যে করতে পারে, আবার কেউ একটু চালাকি করেও করতে পারে যে তুমি ভেষজের গোড়াপত্তন করো, তাহলে তুমি পারলে এইটারে করো, কোস্টিকামটা করো। এর জন্য আমার তার লেখাজোখায় লাইক কমার্স নেই, কিন্তু মেসেঞ্জারে আমার এরকম মেসেজ দিয়েছে কোস্টিকামটা। আমি চিন্তা ঠিক আছে, তাহলে কোস্টিকামটাই পড়াবো, যখন তার জানার প্রয়োজন যদি হয় ভালো, আর যদি সে দুষ্টামি করে বলে তাও ভালো, আমার তো শেখা হলো। যাই হোক, তাহলে কোস্টিকামের উৎস নিয়ে বিভিন্ন বই বিভিন্ন রকমের তথ্য দিয়ে গেছে। মূলত আমরা হ্যানিম্যানেরটা ধরে নেব। হ্যানিম্যান বলেছেন বাই পটাশিয়াম সালফেট, এভাবে কথাটা বলে গেছেন, তাহলে আমরা সেটাই নিয়ে যাব। আচ্ছা, তাহলে পটাশিয়াম সালফেট দিয়ে আমাদের এক হোমিওপ্যাথির মহারত্ন বলবো আমি, শুধু কোস্টিকাম বলবো না, কোস্টিকামের পিছনে আমি তাকে একটা উপমা দেব, সে একটা মহারত্ন। এই কোস্টিকাম সম্পর্কে সম্ভবত ডাক্তার ইবি ন্যাশ স্যার বলেছেন যে, নামটা হয়তো ভুল হয়ে যেতে পারে, তবে আমি মনে হয় সম্ভবত ভুল হবে না, যদি হয়ে যায়। ডাক্তার ইবি ন্যাশ উনি বলেছেন উক্তিটা
যে শুধুমাত্র কোষ্টিকাম তৈরি করে যদি হোমিওপ্যাথির অন্যান্য ঔষধ হ্যানিম্যান স্থগিত করতেন, তাহলেও হোমিওপ্যাথি কাছে মানুষ কৃতজ্ঞ থাকতো বা হোমিওপ্যাথির কাছে কৃতজ্ঞ থাকতো। কথাটা বুঝতে হবে। এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের ছোট ছোট কথাগুলো এগুলোকে ব্যাখ্যা করে বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন। তার মানে যদি ন্যাশ স্যার বলে থাকেন যে কোষ্টিকাম প্রুভিংয়ের পর যদি প্রুভিংও স্থগিত হয়ে যেত, তাহলেও হোমিওপ্যাথি কৃতজ্ঞ থাকতো, হোমিওপ্যাথির কাছে মানুষ কৃতজ্ঞ থাকতো। তার মানে কি একটা মেডিসিনের ক্রিয়ার পরিধি কত বড় কত ব্যাপক, এটাকেই তো বুঝাতে চেয়েছেন উনি। তার মানে একটা মেডিসিন দিয়ে অনেক কিছু করা যেত, এটাই তো বুঝিয়েছেন উনি। তার মানে বুঝতে হবে না। এই জন্য আমি পিছনে বলেছি যেটা একটা মহারত্ন আমাদের এই কোষ্টিকাম। তাহলে কোষ্টিকাম যদি মহারত্ন হয়ে থাকে, কোষ্টিকাম কি দিয়ে মহারত্ন হলো আমাদের সেগুলো জানা প্রয়োজন। তাইলে এই কোষ্টিকামের প্রধান কাজই হলো আমাদের গতিবিধায়ক স্নায়ু, যেটাকে মোটর নার্ভ বলা হয়। আমাদের নার্ভ তো দুটো, একটা হলো মোটর নার্ভ আর একটা হলো সেন্সরি নার্ভ। সেন্সরি নার্ভ হলো সংবেদী, ভিতরে সমস্ত সংবাদ বার্তাগুলো ব্রেনের কাছে পৌঁছে দেয়। তার মানে আমায় মশায় কামড় দিয়েছে, পিঁপড়ায় কামড় দিয়েছে, এই খবরটাকে এই সংবেদনটাকে সে নিয়ে যে মস্তিষ্কের কাছে পৌঁছে দেয় যে গুরু পায়ের আঙ্গুলে কিছু একটা কামড় দিয়েছে। ব্রেন সিদ্ধান্ত নিয়ে চোখের মোটর নার্ভকে আদেশ দিল, হে চোখ দেখো কি বসেছে। এইবার চোখ তাকাতে পেরেছে, ওই আদেশটা না পাওয়া পর্যন্ত তাকাতে পারে নাই। সায়েন্স কত জটিল এবং কত মধুর এটা বুঝতে হয়। যখনই ওই পিঁপড়াটার বা মশাটার ছবিটা চোখে পড়লো, রেটিনার থেকে পড়ে একদম ওই আমার রেটিনায় ওইখানে আবার নার্ভ বসে আছে, ওইখানে সেনোসারি নার্ভ ওই ছবিটা নিয়ে গেল এবং ওই যাওয়ার প্রসেস বিশাল। এই যে চোখের লেন্সের পরে পড়লো, সেই ছবিটা কিভাবে গেল সাঁতরে, চোখের ভিতরে তো কতখানি আঠালো পদার্থ, এর ভিতর থেকে যে কি কায়দায় গেল, কি কালারের ছিল সেই কালারগুলো ওইখান থেকে দিয়েছে। নেগেটিভের মতো ছবিটা পড়েছিল। আমরা আগে যখন ক্যামেরায় ছবি করতাম একটা নেগেটিভ তো কালা ভূতের মতো মূর্তির মতো দেখা যেত। আবার যখন আমরা প্রিন্টারে দিতাম ফুজি কালারে, একদম জামার বোতাম থেকে আরম্ভ করে কোন রং সবগুলো সে দিয়ে দিত। ঠিক আমাদের চোখটা তাই। একদিন পড়াবো অ্যানাটমি পড়াবো একদিন, তখন এই চোখের এই ঘটনাটা পড়াবো, আশ্চর্য হয়ে যাবেন যে স্রষ্টার সৃষ্টির রহস্য কত মধুর এবং কত কঠিন এবং কত নিখুঁত এবং কত নিপুণ। সেই সমস্ত অর্গান নিয়ে আমরা খেলা করি, সেই সমস্ত নিপুণতা নিখুঁততা নিয়ে আমরা খেলা করি। অতএব ছেলে খেলা যিনি করবেন তিনি পাপ বহন করতেই হবে। না বুঝে শুনে যে পাপ গুলন করবেন সেই পাপাচার এহকাল পরকাল দুই কালেই ভোগ করতে হবে। অতএব একটু জ্ঞান অর্জন করে যেন আমরা আমাদের এই পাপাচার থেকে মুক্ত হই, আমাদের দায়িত্ববোধ থেকে, দায়িত্বের দায় থেকে যেন মুক্তিটা নিতে পারি, এই চেষ্টাগুলো আমি সবসময় করার চেষ্টা করবেন। তাহলে কোষ্টিকাম প্রথম কাজ করে গতিবিধায়ক স্নায়ু বা মোটর নার্ভ। আচ্ছা, ওই কথাটা তো বলা হলো না শেষ পর্যন্ত। ছবিটা যাওয়ার পরে এবার ব্রেন আবার সিদ্ধান্ত দিল যে মশাটাকে তুমি চেপে ধরো আর চর মারো। এবার আমার মোটর নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে হাতের, এবার মশারে যে ও চর দিল, তাহলে কাজ করে দিল কেটা মোটর নার্ভ। নালিশগুলো পৌঁছে দিল কে, বার্তাগুলো পৌঁছে দিল সেনোসারি নার্ভ। এই দুই নার্ভের মাধ্যমে চলে আমার এই কারেন্টটা, যেমন চলে নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আর্থ অ্যান্ড ফেস। ঠিক আছে, ঠিক আমাদের এই কাজগুলো এইভাবে দুটো পাশাপাশি দুটো নার্ভ দ্বারা চলে। তাহলে মোটর নার্ভ হলো গতিবিধায়ক, মানে যত গতির কাজ আছে এগুলো সব কিছু করে দেয় সে। তার মানে যদি একটা প্যারালাইজডের রোগী হয়, আপনার প্রথমে জানতে হবে যে তার প্যারালাইজডের প্রকৃতিটা কি। আমরা গড়ে মিলে আন্দাজের পরে ঔষধ ব্যবহার করি, কুপ্রামেট, আন্দাজের পরে ব্যবহার করি কোষ্টিকাম, আন্দার পরে ব্যবহার করি ম্যাডোরিনাম, আন্দাজে ব্যবহার করি রাস্টক্স। এই ধরনের যার যে ধরনের জ্ঞান আছে সে সেই ধরনের বিচার বিশ্লেষণ না করে আগে বুঝতে হবে আমার প্যারালাইজড হয়েছে কোন নার্ভের, এই মোটর নার্ভের হয়েছে নাকি আমার সেনোসারি নার্ভের হয়েছে, এটাকে আমার বুঝতে হবে। কারণ মোটর নার্ভের পরে কাজ করে এক শ্রেণীর মেডিসিন, আবার সেনোসারি নার্ভের পরে আর এক মেডিসিন। এখন এটা না জেনে যখন আন্দাজে আপনি একটা প্যারালাইজডের ঔষধ দিবেন, তখন তো ওষুধটা ভুলও হয়ে যেতে পারে। আর যদি আন্দাজে পড়ে যায় মোটর নার্ভে, তাহলে হয়তো রেজাল্ট হয়ে গেল। এই আন্দাজে ঢিল মারাটাই মারছি আমরা বেশি, আমরা সাইন্টিফিকভাবে মারতে পারছি না। বিজ্ঞানের কাজ হলো একদম বিন্দুতে বিন্দুতে, মাপে পরিমাপে। তাহলে আমার মশাটা মেরে দিল মোটর নার্ভের ক্রিয়ায়। এখন একটা রোগী এসে এখানে আপনার সামনে বসলো, প্যারালাইজডের রোগী, আপনি রোগীলিপি করছেন, আপনার জানতে হবে যে তার প্যারালাইজডের প্রকৃতিটা কি। সে বলল, স্যার যদি চিমটি কাটি আমি টের পাচ্ছি, কোনো মশা মাছি বসলে আমি টের পাচ্ছি, আমি শীত গ্রীষ্ম গরম তাপ সব টের পাচ্ছি, কিন্তু স্যার আমি গ্লাসটা ধরতে পারছি না, গ্লাসটা ধরে আমি জাগাতে পারছি না। তার মানে কি মোটর নার্ভ ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কারণ মোটর নার্ভ গতিবিধায়ক সে কাজ করে দিচ্ছে না, ব্রেনের আদেশ সে পৌঁছাচ্ছে না এখানে। তাহলে আমার
বুঝতে হবে মোটর নার্ভের কি হয়েছে, অসুবিধা হয়ে গেছে। যদি ঠিক এর বিপরীতটা বলে যে স্যার সিমটি কাটি টের পাই না, কিন্তু আমি বাটাত খাই, আমার হাত দিয়ে সবকিছু করি, কিন্তু অবাস দিয়ে আছে, অস্থির দিয়ে আছে, ঠিক আছে, সিমটি কাটলে টের পাই না, মশা মাছি টের পাই না, শীত গ্রীষ্ম টের পাই না, এই হাতটা মনে হয় শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অবাস হয়ে গেছে, তাহলে কি সেনেসারি নার্ভ? তাহলে আমার ঔষধ আনতে হবে সেনেসারি নার্ভ, কারণ শেষ আছে, সেনেসারি নার্ভের অসুবিধা শেষ আছে, আমাকে ঔষধ দাও। আমি মোটর নার্ভকে ঔষধ দিলে কাজ হবে? তাহলে বিজ্ঞান কতটা সূক্ষ্ম, হোমিওপ্যাথি কতটা সূক্ষ্ম, মেডিকেল সায়েন্স কত সূক্ষ্ম, এই জিনিসটা আপনারা বুঝেছেন। শুধু শুধু নাম লিখিয়ে ডাক্তার নাম বসে দিয়ে আত্মতৃপ্তি নেন না, নিজের ভিতরে আগে প্রশ্ন করেন যে আমি কতটা প্রিপারেড, কতটা প্রস্তুতি আছে আমার এই মেডিকেল সায়েন্সের জন্য, চিকিৎসা দেওয়ার জন্য, একজনের চিকিৎসার বার গ্রহণ করার জন্য। একটা মানুষ প্যারালাইজড হয়ে গেছে স্ট্রোক করে, সেই লোকটার দায়িত্ব নেব আমি কি সেজন্য উপযুক্ত কিনা? ক্লিয়ার? তাহলে সেনেসারি নার্ভ আর মোটর নার্ভ, তাহলে আমার কোষ্টিকামের কথা বলেছি, কোষ্টিকাম আমার এই গতিবিধায়ক নার্ভ মোটর নার্ভকে আক্রান্ত করে। তারপরে কিছু কোথায় কোথায় কাজ করে, ওই যে আমার সালফেট যে কাজ করেছিল অন্ত্র বা আন্তরিক, সেখানে আমার কোষ্টিকামের বিশাল অধিকার রয়ে গেছে, সেখানে ডিসঅর্ডার সৃষ্টি করে, শ্বসন যন্ত্রে ডিসঅর্ডার সৃষ্টি করে, গ্রন্থিতে ডিসঅর্ডার সৃষ্টি করে, তন্তুতে ডিসঅর্ডার সৃষ্টি করে, টেন্ডন চেনেন তো, আপনারা পরে আসছেন, এই ব্যাখ্যায় গেলে বড় হয়ে যাবে লেকচার। টেন্ডনে বিশাল রিয়াকশন সৃষ্টি করে, ডিসঅর্ডার সৃষ্টি করে, ত্বকের উপরে সৃষ্টি করে। তাহলে এতগুলোনের উপরে, জায়গার উপরে তার কি আরও কই আছে, শুধু এতগুলোনই না, এছাড়াও প্রত্যেকটা অঙ্গে, আমার শরীরে প্রায় অঙ্গের, প্রায় অর্গানের পরেই আমার কোষ্টিকামের কম বেশি অধিকার রয়ে গেছে। তাহলে এতগুলো জায়গায় সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই বিশৃঙ্খলার মাঝেও, এত বিশৃঙ্খলার মাঝেও আমার ধাতুগত যে কোষ্টিকামের রোগীটা, সে হলো সিম্প্যাথেটিক, একজন সহানুভূতিশীল ভালো মানুষ, পরোপকারী, পরের দুঃখে সেও কাঁদে, পরের দুঃখের জন্য নিজেকে বিসর্জন দেয়, নিজের সময় নিজের শ্রম সে ইনভেস্ট করে পরের দুঃখ, পরের কষ্ট, পরের বিপদের জন্য। তাহলে এই ভালো লোকটার পিছনে কি করে, সেইখানে সে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, এবং এর পিছনে, এই বিশৃঙ্খলার পিছনে আবার ইন্ধন থাকে। সেই ইন্ধনটা দেয় কে? সবচেয়ে বড় শত্রু মায়াজম, সোরা মায়াজম, সাইকোটিক মায়াজম। অবশ্য তার ভিতরে অন্যান্য মায়াজম কিছু পরিমাণ আছে, যেমন সন্ধ্যা হলেই প্রচণ্ড ভীতি, প্রচণ্ড ভয় হয়, আমার কোষ্টিকামের একটা প্রথম শ্রেণীর লক্ষণ। এখন এই সন্ধ্যা ভীতি বা রাত্র ভীতি বা ভয়, এটা সাধারণত সিফিলিটিক মায়াজম থেকে আসা, অতএব সিফিলিটিকের প্রাধান্যতা সেখানে আছে। সবচেয়ে আশ্চর্য হবেন, বাজারে যতগুলো বই আছে 1/3 বইয়ে লেখা গেছে শুধুমাত্র অ্যান্টিসরিক ঔষধ কোষ্টিকাম। একদম ভুল কথা, কারণ কোষ্টিকামের সবচেয়ে বড় ঘটনাই হলো বাত প্রবণতা। তো বাত প্রবণতা সৃষ্টি করে হলো আমাদের সাইকোটিক মায়াজম, অতএব তাকে সাইকোটিক আনতেই হবে। তারপরে আমাদের যে আসলি তিল মিল এগুলো হয়, এগুলো আছে কোষ্টিকামের প্রচুর পরিমাণে হয়। এই আসলিগুলো তৈরি করে দেয় অধিকাংশই আসে আমাদের সাইকোটিক মায়াজম থেকে, অতএব সেখানে সাইকোটিকের প্রাধান্যতা আছে, সোরারও প্রাধান্যতা আছে। তার কারণ তার শরীরের অর্গানের কার্যের বিশৃঙ্খলা, স্ট্রাকচারাল নয়, কার্যগত সমস্যা আমাদের সোরার, আর স্ট্রাকচারালগত ডিস্ট্রয়টা হলো সিফিলিটিকের, ঠিক আছে? এগুলো মায়াজম পড়ানোর সময় বলবো। তাহলে সোরা এবং সাইকোসিসের প্রাধান্যতাটা বেশি, এবং তার ভিতরে টিউবারকুলার আছে, তাহলে সোরা এবং সাইকোসিসের প্রাধান্যতা বেশি। এই দুই মায়াজম ইন্ধন দিয়ে আমার এই সিম্প্যাথেটিক ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দেয় কতগুলো লক্ষণ, কতগুলো ডিসঅর্ডার। সেই বিশৃঙ্খলার ভিতরে প্রথমে মনোস্তরে যেটা দেয়, সেটা হলো তার মনস্তরে একটা হুমকি সৃষ্টি করে, ঠিক আছে? একটা হুমকি, কি বলেছি? হুমকি বা একটা আশঙ্কা। কিসের হুমকি, কিসের আশঙ্কা? সেটা হলো একটা কিছু ঘটবে। আপনি যখন রেপার্টরিতে যাবেন, ফার্স্ট গ্রেডে আছে 3 পয়েন্টের, যতগুলো রেপার্টরি আছে সবগুলো 3 পয়েন্ট। তার মানে সে সবসময় একটা বিপদের আশঙ্কা করে যে কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটবে। এবং কোষ্টিকাম এমনই এক কষ্টের রোগী, সে প্রতিবেশীর কষ্টেও ক্লান্ত হয়, কাতর হয়। আল্লাহ, ওই বাড়ির না জানি কি হয়, আল্লাহ ঝড় ছুটছে, ওই বাড়ির টিনের পাশেই একটা বড় গাছ, ওই গাছটা আমার মনে হয় ওই ঘরে পড়বে, এই কষ্টও দেয় তাকে, প্রতিবেশীর কষ্টও তাকে দেয়। প্রতিবেশীর বিপদ হবে সেই আশঙ্কাও তার উপর আছে, নিজের আশঙ্কা তো আছেই, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশী, এই আশঙ্কায় তারা শঙ্কিত করে ফেলে। এই জন্য কোষ্টিকামের রোগীটাও আমাদের সমাজের দায়িত্বশীল, পরিবারের দায়িত্বশীল সন্তানটাই কোষ্টিকাম। সেখান থেকে এড়াতে পারে না, দায়ভার নেই যে এই দায়টা আমার, এই দায়টা আমার, বাইরে পড়ানো, অমুক পড়ানো, বাবার নেই, এই বাবার যেন না থাকার শূন্যতার ছায়াটা যেন না পড়ে, সেই দায়িত্বগুলো সব এসে পড়ে কোষ্টিকামের মাথায়। কোষ্টিকাম নিজেই অসংখ্য কষ্টে ভোগে, পড়াবো একটু পরেই। কোষ্টিকামের 20 কষ্ট, কোষ্টিকামের 20 কষ্ট, 3টাই ক আছে, ঠিক আছে? আবার কোষ্টিকামের ব্যথায় আছে 6টা কষ্ট, একটু পরেই আসতেছে সেটাই। তাহলে আমাদের এই যে এত বিশৃঙ্খলার মাঝেও এই লোকটা সোরা এবং সাইকোটিকের ইন্ধনের জন্য তার মনোস্তরের একটা বিপর্যয় সৃষ্টি হয়,
সেই বিপর্যয়টা বিষয়ে একটা হুমকি যে একটা বিপদ আসবে, একটা অমুক আসবে, একটা ভালো হবে না, একটা মন্দ কিছু ঘটতে যাচ্ছে, এই যে বিপদ অনুভব, এর জন্য সে উদ্বিগ্ন হয়ে ওঠে। এটার যে ফলাফলটা যারা প্রদর্শিত হয়, মনের ভিতরে যে খেলে যায় এগুলো তো দেখা যায় না, কিন্তু তার মনের ভিতরে যে চিন্তা চেতনা হয়, বিপদ বা হুমকি যেটা মনে করে, এরপর তো একটা আর্ট পড়বে, ব্যবহার, আচার আচরণ, এটা তো পড়বে। সেটার ভিতরে আসে হলো তার উদ্বিগ্নতা। সেই উদ্বিগ্নতা তাকে তাড়িত করে বেড়ায়। এক, তাকে ব্যথায় যেমন তাড়িত করে বেড়ায়, দ্বিতীয়ত এই উদ্বেগ তাকে তাড়িত করায়। আর আপনাদের আগের দিন পড়িয়েছিলাম, উদ্বেগের পরই হলো উৎকণ্ঠা। উদ্বেগ, উদ মানে উদয় হওয়া, তার মানে কোনো একটা বেগ ভিতর থেকে উদয় হচ্ছে, জ্বালাচ্ছে তাকে। আর উৎকণ্ঠাটা হলো ওর পরের স্তর। তার মানে মানে উদ্গ্রীণ হওয়া, আর কণ্ঠ মানে কণ্ঠনালী পর্যন্ত। তার মানে ভিতর থেকে একটা চাপ বোধ কেন হয়, হার্টের পরে প্রভাব সৃষ্টি করে, তখন ওই ভিতরে একটা চাপ বোধ অনুভব করে। এই জন্য অনেক লোকই বলেন, স্যার যখন আমি খুব টেনশন করি, ডিপ্রেশনের রোগী, আমি যখন খুব টেনশন ফিল করি, মনে হয় যেন দম বন্ধ হয়ে যাবে, গলার কাছে যেন কি একটা আটকা পড়ে গেছে। এটাই মূলত উৎকণ্ঠার মূল রূপ। তাহলে উদ্বেগ সৃষ্টি করে হলো আমাদের কোষ্ঠিকাম, তার ভিতরে এই উদ্বিগ্ন করে তোলা। তারপরে হয়েছে অন্যায়ের প্রতিবাদ করা। প্রতিবাদী, প্রচন্ড প্রতিবাদী উনি। অন্যায়কে কখনো সে টলারেট করে না, প্রচন্ড। একটা অন্যায় হয়েছে, কারো না কারো রাস্তা থেকে যাচ্ছে কোষ্ঠিকাম, দুজনে বাজাবাজি হচ্ছে, ও ওখানে দাঁড়াবে। যার অন্যায় হয়েছে তার পক্ষে, মানে যে অন্যায় করছে তার বিপক্ষে যাই সে দাঁড়াবে। আর যে নির্যাতিত হচ্ছে তার পক্ষে সে ভূমিকা নেবে। কোথায় হলো, কোন জায়গায় হলো, এটা সে দেখবে না। কিন্তু এটা থেকে তো আমরা সরে যাচ্ছি, কিন্তু কোষ্ঠিকাম ওখান থেকে সরতে পারে না। কেন আমি মিথ্যাটাকে গ্রহণ করব, কেন আমি অন্যায়টাকে গ্রহণ করবো, সে করতে পারে না। এখানে সে প্রচণ্ড প্রতিবাদী হয়ে ওঠে কোষ্ঠিকাম। এটা মেন্টাল লক্ষণের ফার্স্ট গ্রেডের রুব্রিক। তারপরে কি হলো, তাহলে নিজের কষ্ট, পরের কষ্ট। তারপরে আরও একটা আছে, অপরের বিপদে এবং দুঃখে কষ্টে সে নিজের সময় ব্যয় করবে, অর্থ ব্যয় করবে, চিন্তা চেতনা ব্যয় করবে, নিজের এনার্জি লস করবে। এখান থেকে সে কখনো পিছপা না। তার মানে ভার বহন করা। ঠিক আছে, যদি আমরা এই কথাগুলোর একটা মাইন্ড মেথডের যদি সঠিক রূপরেখে আসি, সেটা হলো সে ভার বহন করে। ওই যে একটু আগে পরিবারের বহন করলো, ভাইয়ের লেখাপড়া বহন করলো, তার প্রতিবেশীর চিকিৎসার ব্যয় বহন করলো, প্রতিবেশীর গাছ পড়বে কিনা, অমুক হবে কিনা, বিপদ আপদ হবে কিনা, সেই ভারটা নিজে নিল। ঠিক আছে, এই বার বহন করার জন্য কোষ্ঠিকাম খুব সুন্দর একটা মেডিসিন। এখন এই বার বহন করে যে, আমাদের মনে হয় একটা কবিতা পড়েছি অনেকেই, কামিনী রায়, সম্ভবত কামিনী রায়ের সুখ কবিতাটা পড়েছেন কেউ? ভাব সম্প্রসারণে পড়েছি, কবিতা না পড়লেও আমরা ভাব সম্প্রসারণ হয়েছে। তাই সেই কামিনী রায়ের সুখের যে কবিতা, সেই সুখের কবিতাটা কোষ্ঠিকামের চেতনার ফ্রেমে বাঁধে, সম্ভবত ফ্রেমে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিয়ে সম্ভবত উনিও গায়ে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। পড়েছি না? এটা খুব পছন্দের কোষ্ঠিকামের কথা, কোষ্ঠিকামের একেবারে নিজস্ব গভীরের কথা। কোন কবিতাটা? সুখ। কথাটা মনে থাকে জানো? কামিনী রায়। এই কামিনী রায়ের বাড়িতে আমি গিয়েছিলাম, আমি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। তো চিন্তা করছি ওনার দেখে যাই বাড়িটা। আপনারে লয়ে বিব্রত বহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এইটা যিনি বিশ্বাস করেন ভিতর থেকে এবং মানেন, যাকে স্পর্শ করে যায়, ঠিক তিনি হলেন আমাদের কোষ্ঠিকাম। তিনি হলে আমাদের কোষ্ঠিকাম। এই কোষ্ঠিকামের ক আছে, কোষ্ঠী প্রায় কষ্টের লাগে মিল আছে। আমাদের কোষ্ঠিকামের কষ্ট আছে, অসংখ্য কষ্ট আছে। ওই যে পরের কষ্ট এবং নিজের কষ্টের তো সীমা নাই। এই যে পরের কষ্টটা নিজে বহন করলো, নিজে ভার নিল, এটারও একটা কষ্ট আছে না? কষ্ট না হলে কি শিখেছে? প্লাস তার রোগগুলোর কতগুলো কষ্ট আছে, প্রত্যেকটা রোগের ভিতরে কতগুলো কষ্ট গাথা আছে, সেটাই আমরা বুঝবো। দেখি আমরা কষ্ট কি। তা এবার যে আপনাদের ছাপানো শীটটা দিয়েছি, ঠিক আছে, এই ছাপানো শীটটা পেয়েছেন তো সবাই? এইবার আপনারা ওইখানে দেখে নেন, লেখা আছে, হেডিংয়েই লেখা আছে কোষ্ঠী বাবুর 20 কষ্ট। এখানেও সব ক দিয়া, কোষ্ঠীর 20 কষ্ট। সাহিত্যের ভাষায় অনুপ্রাস বলে, সাহিত্যের ভাষায় এই কথাটাকে বলে অনুপ্রাস। অনুপ্রাস মানে হলো একই শব্দ দিয়ে গেঁথে যাওয়া শব্দগুলো। যেমন ক, এখানে কোষ্ঠী 20 কষ্ট, প্রত্যেকটাই ক। মৌ বনে মৌমাছি মধুতে মাতাল, সব কটায় ম আছে। আমার একটা কবিতার লেখা, মৌ বনে মৌমাছি মধুতে মাতাল, সব ক দিয়া। অমন অপরূপ অবয়বের অপেক্ষায় অনন্তকাল আমি, এটাও আমার একটা কবিতা, সব অ আছে। সমস্ত কবিতাটাই অ দিয়ে লেখা, 20 লাইনের। তাইলে এগুলাই বলা হয় অনুপ্রাস। এগুলো হয় কি, কথার মাধুর্যতা বাড়ে, সুন্দর হয়। আমাদের হানিফ সংকেত ইত্যাদির পরিচালক দেখবেন মাঝে মাঝে কথা শাব্দিকগুলো দিয়ে সুন্দর ব্যবহার করে যায়, হেবি সুন্দর লাগে না? কথার আর্ট বাড়ে, সৌন্দর্য বাড়ে, মধুরতা বাড়ে, সৌজন্যতা বাড়ে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা কোষ্ঠীর 20 কষ্ট, এইটা আমরা একটু শীট দেখেই পড়ি, আপনারা একটু দেখে নেন। কোষ্ঠীর 20 কষ্ট, কোষ্ঠী বাবুর কষ্ট শোনো, কষ্ট জীবনময়, বাতের ব্যথা বিষান্তর,
তাতে কষ্ট গোটা ছয়, তার মানে সেন্সেশন। তাহলে কোষ্ঠী বাবুর কষ্ট শোনো, তার কষ্ট জীবনময়, বাতের ব্যথা বিষণতর, তাতে কষ্ট গোটা ছয়। এবার আমরা দেখি ছয়টা কষ্ট কি কি। সংকোচনে খিচে ধরে, টেনে ধরে, ছিঁড়ে ফেলার কথা কয়, জ্বালাবোধ জিজি ধরা আর অবাস হয়ে রয়। দেখছেন ছয়টা সেন্সেশন তার ব্যথার ভিতরে, এগুলো জানতে হবে। প্রত্যেকটা রোগের সেন্সেশনটা আপনাদের জানা একান্ত প্রয়োজন, কারণ রোগটা জানানি দেয় যে আমি এই অনুভূতিতে আছি, এই চরিত্রে আছি, এই প্রকৃতিতে আছি আমি। এখন টাটানো ব্যথা আর ছাটানো ব্যথা আর কামরানি ব্যথা আর আড়ষ্ঠকর ব্যথা আর চাবানো ব্যথা, ছিলে ফেলা ব্যথা, ছিঁড়ে ফেলা ব্যথা, সুস্ফুটানো ব্যথা সব আলাদা ঔষধ হয়ে গেছে। অতএব সেন্সেশনটা আপনার জানতেই হবে। তাহলে কোষ্ঠিকামের ব্যথার সেন্সেশন ছয়টা। একটা হলো সংকুচিত হওয়া, খিচে ধরা, টেনে ধরা, ছিঁড়ে ফেলা, জ্বালাবোধ, জিজি ধরা এবং আড়ষ্ট বা অবাস হয়ে থাকা। এগুলো বলবে আমার জায়গাটা অবাস হয়ে আছে, আমার জায়গাটা ঝিঝি দেয় প্রায়, মনে হয় যেন টেনে ছিঁড়ে ফেলছে, মনে হয় যেন কেউ খিচে ধরে আছে, মনে হয় পিছনের পায়ের রগটা বেশি ধরে আক্রান্ত হয় পায়ের নেচারে এরা, যে স্যার ওইটা মনে হয় খিচে ছোট হয়ে আছে, টাইনে ধরতেছে, খিচে ধরছে। তাহলে এটা সেন্সেশন। তাহলে দেখেন এখানে ছয়টা অনুভূতি আছে। কোষ্ঠী বাবুর কষ্ট শোনো, কষ্ট গোটা, ব্যথায় কষ্ট গোটা ছয়, তারপরে কি কি রয় এগুলো এখানে আছে। তারপরে আমরা দেখি আবার কি কষ্ট আছে তার। সেটা হলো কোষ্ঠী বাবুর রাতে কষ্ট, ভীষণ ব্যথার বাত, অস্থিরতার অনিদ্রায় দাপায় সারা রাত। এক ধরনের রোগী পাবেন আপনারা, বিছানে দাপাবে, বিছানে ওই চাদর আর বালিশ সকাল উঠে দেখা যায় সব মনে হয় যেন ওখানে যুদ্ধ হয়ে গেছে, কারণ পায়ের যন্ত্রণার জন্য এদিকে ফেরে, শীত ভুট কাত, কোষ্ঠিকামের যায় রাত, ক্লিয়ার ঘুম হয় না। এই কতক্ষণ শীত হয়েছে, এই কতক্ষণ বুট হয়েছে, এই কতক্ষণ কাত হয়ে যায়, লাস্টে করে কি হাত পা ছড়াছড়ি করে, পাগলন ছুঁড়ে মারে। তখন কি আর বিরাট বিছানের চাদর চাদর ঠিক থাকে? বউই ঠিক থাকে না, বউ ছেড়ে আর এক বিছানে যায়। তোমার ওই পা ছড়ায় আমি জীবনে বহুত লাথি গুতা খেয়েছি। এই একটা কোষ্ঠিকামের রোগীর কাছে। আর আছে স্বপ্নে দেখে উপর থেকে পড়ে গেছে, ঘুমের ভিতরে ঝাঁকি মারে, তাদেরও এক হাতে যৌথভাবে ঘুমানো কঠিন হয়ে যায়। আমি নিজে রোগী পেয়েছি স্যার, উনি ঘুমের ভিতরে ওরকম ঝাঁকি মারে, পড়ে যায়, ই করে দাপায়, এসে বুকে এসে লাথি লেগেছে, এই কোনোই লেগেছে বুকের পরে, বিছানে মারামারি করে, স্বপ্নের ভিতরে মারামারি করে, পাশে থাকা দুষ্কর হয়ে যায়। হাসেন কেন? এটা বাস্তব, রোগী পাবেন আপনারা, ডাক্তার হন, টের পাবেন। তাহলে কি বলেছি? কোষ্ঠী বাবুর রাতে কষ্ট, ভীষণ ব্যথার বাদ, অস্থিরতা অনিদ্রায় দাপায় সারা রাত, দাপিয়ে বেড়ায় বিছানে। তারপরে আছে সন্ধ্যা হলেই ঝেঁকে বসে একা থাকার ভয়, ভূত কুকুর ভীষণ ভয়ে কষ্টে কাতর রয়। আবার বলি, সন্ধ্যা হলেই ঝেঁকে বসে একা থাকার ভয়, ভূত কুকুরের ভীষণ ভয়ে কষ্টে কাতর রয়। এখানেও ছয়টা আছে, 12টা গেল, 20টা কিন্তু মিলিয়ে নেবেন, 20টা হবে এখানে। আর আরেকটা ভাঙ্গে দুটো বানানো যায়, তাহলে 21টা হয়ে যায়, কিন্তু 20টা হবে এখানে। তারপরে আছে শুষ্ক কাশির কষ্টে কাতর, ঠান্ডা জলে কমে। পিকিউলিয়ার সিমটম, কাশিতে ঠান্ডা জল, কাশিতে ঠান্ডা জল দিলে কি হয়? আইসক্রিম খেলে কি হয়? ঠান্ডা জল খেলে কি হয়? বাড়ে। কোষ্ঠিকামের এইটা উল্টা, কোষ্ঠিকামের খুশখুশে কাশি, কফ ওঠে না, কাশতে কাশতে বড় জোর গলা পর্যন্ত কফ উঠে আবার গিলে ফেলে। ঠিক আছে, তাহলে এখানে আছে শুষ্ক কাশির কষ্টে কাতর, ঠান্ডা জলের কমে, গলার গয়ার গিলে ফেলে, গলার গয়ার, গয়ার মানে কফ, শ্লেষ্মা, গলার গয়ার ঘিরে ফেলে, আটক হয় সে দমে, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। খুশখুশে কাশি, কাশতে 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 একেবারে কিচ্ছু ওঠে না, এবার মনে হয় আমার দম বন্ধ হয়ে যায়, ঘামিয়ে ওঠে। তারপর আছে হাসি কাশি নাক জারাতে, আরেক কষ্ট খোটায়, তার পাক পবিত্র হয় যে নষ্ট, মূত্র জরার ফোটায়। মজার কথা না? তার মানে কোষ্ঠিকামে যদি হাসি দেয়, কাশি দেয়, জোরে হাসি দেয়, জোরে নাক ঝাড়ে, তখন আর এক কষ্ট এসে হাজির হয়ে যায়। সেই কষ্টটা কারো কাছে বলাও যায় না, লজ্জার। সেইটা কি? তার পাক পবিত্রতা হয় যে নষ্ট, মূত্র ফোটায় জরায়। কি বলতে চেয়েছি উপমায়? তার পাক পবিত্র হয় যে নষ্ট, কি বলতে চেয়েছি? তার মানে প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা ধর্মের মানুষই পাক পবিত্র থাকতে চেষ্টা করে, প্রসাব মোরসাব না লাগে কাপড় চাপড়ে। মুসলমানদের তো একদম উজুই নষ্ট হয়ে যায়, কাপড় পাল্টাই তারপর ই করতে হয়। তাহলে ওই উজু থাকে না, রোগী বলবে যে হাসি কাশি দিলে আমার অজু নষ্ট হয়ে যায়, লক্ষণ বলতেছি অজু নষ্ট হয়ে যায়, এরকম বলে। এ বলবে না যে সরাসরি যে হাসি কাশিতে কতখানি প্রসাব পড়ে যায়, বা 2-1 ফোঁটা প্রসাব আসে, বলে না ওই পাক পবিত্র থাকতে পারি না, বারবার অজু করা লাগে। শীতের দিনে একটু হাসি কাশি দিলে বা একটু নাক জ্বাললেই সাথে সাথে কতখানি প্রসাব পড়ে যায়। কেন পড়ে? কেন পড়ে? মূত্রথলির স্প্রিংটারের ওখানে যে মোটর নার্ভ, সে অকেজ হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে, বা প্যারালাইজড হয়ে আছে, ঢিলা হয়ে আছে। পোস্টেড গ্ল্যান্ড প্যারালাইজড হয়ে আছে, ঠিকমতো কাজ করতে পারছে না, অকেজ হয়ে আছে, ক্রিয়া ক্ষমতা হ্রাস করেছে, বিদায় প্রস্রাবটা খুব দ্রুত পড়ে যায়। আটকে যাইয়ে বেটার পায়খানা, পায়খানা যাইয়ে কোথাকুথি লাফালাফি, লাস্টাই করে করে পায়খানা বসা হয়ে উঠে যখন দাঁড়ায় তখন আসে। কি বেহায়া কথা! বসে পায়খানা করতে পারে না, উঠে দাঁড়াইলে তখন পায়খানা হবে। আসতেছি সে কথায় আমরা। তাহলে সেটাও হয় প্যারালাইসডের জন্য। পরশুদিন ক্লাসে দেখিয়েছিলাম, 3rd ইয়ারের ক্লাসে বসেই দেখিয়েছিলাম যে বসলে
কোন অর্গানের পরে কখন চাপ পড়ে। আচ্ছা, তারপরে আসেন, তাহলে এখানে আছে 3টা কষ্ট, তাহলে আগে ছিল 6টা, দ্বিতীয় স্তবকে গেল 6টা, এই গেল 3টা, 6 6 12 আর 3 15টা গেল, আর 5টা আমাদের মিলিয়ে দিতে হবে। এবার আসেন কোষ্ঠবদ্ধের কোথে কষ্ট, কোষ্ঠবদ্ধের কোথানি যেটা সেটা বলেছি, কোষ্ঠবদ্ধের কোথে কষ্ট হয় মুখমণ্ডল লাল, ক্ষতের জ্বালার অনুভূতি যেন ছিলে গেছে ছাল। স্যার গলার ছাল গেছে, অনেকে বলবে খেরখারা হয়ে গেছে, অনেকে বলবে গা হয়েছে মনে হয়, কাশতে কাশতে গলার চামড়া নাই, তারা বলে এইভাবে, তার মানে ছাল যাওয়া। কোনো জায়গাটা ক্ষত হয়েছে মনে যাবে ওখান থেকে ছাল উঠে গেছে, চামড়া উঠে গেছে, পাতলা টিস্যুটা উঠে গেছে। তার কি বলেছি তাহলে, কোষ্ঠবদ্ধের কোথে কষ্ট হয় মুখমণ্ডল লাল, ক্ষতের জ্বালায় অনুভূতি যেন ছিঁড়ে গেছে ছাল। ছিলে গেছে, ছিলে যাওয়া, ছিলে গেছে ছাল। এইখানে কিন্তু একুষ্ট হয়ে যায় যদি বানান, এখানে জ্বালার কষ্ট এবং ছিলে যাওয়ার কষ্ট দুটো নেন তাহলে একুষ্ট হয়ে যাবে, না হলে একটা নিলে জ্বালা ছিলে যাওয়া জ্বালা, যদি একটা নেন তাহলে 20টাই হবে, 20 কষ্ট, কোষ্ঠীর 20 কষ্ট। আচ্ছা, তারপরে আসি, এত কিছু কষ্টের ভিতরে আবার দেখেন, আহা সর্বঙ্গে আরাক কষ্ট, ঠিক আছে, বারে সকাল বেলা, রাগে বারে তোতলামি তার আরেক কষ্টের খেলা। কেমন লাগে? এত কষ্টের ভিতরে আবার তার প্রায় সর্বাঙ্গ হয়, রাত্রে ঘুমিয়ে আছে, শেষ রাতে ঠান্ডা লেগেছে, সকালবেলা উঠে গলাটা বসে গেছে গলায়, আর কথা বলতে পারে না, গলা তো ভাঙছে জীবনে অনেকেরই, সর্বাঙ্গ হয়েছে অনেকেরই, দেখছেন ওই কদিন কষ্টটা কি মারাত্মক কষ্ট। আর যার রেগুলার হয় এরকম তার কেমন কষ্ট। আমাদের আর্জেন্ট নাইটের আছে, সন্ধ্যাবেলা হইলেই ভেঙে যায়, গলার স্বর বসে যায়, কোষ্ঠিকামের সকালবেলায় গলা বসে যায়, কোষ্ঠিকামের দুটোই ভাঙে, একাই ঠান্ডায় ভাঙে, আর হলো যদি বক্তৃতা দেয়, লেকচার দেয়, ইলেকশন আসলে বা অমুকের সময় এক ধরনের আছে না, গলা চেঁচাইয়ে ফাটাইয়ে দেয়, গান গায়, রেওয়াজ করে, মিছিল দেয়, মিটিং করে, এর জন্য একটা চাপ সৃষ্টি হয়ে ওখানে প্রভাব সৃষ্টি হয়। আর পার্মানেন্ট আমি একটা পেয়েছিলাম, ঢাকা সলিমুল্লাহ মেডিকেলের 4th ইয়ারের ছাত্রী, আমার এখানে রোগী হয়েছিল, তার ছোট বোনটাকে ভালো করে দিয়েছিলাম একটা কারণে, সেই শুনে সে আসলো যে স্যার আমার গলাটা একটু সুন্দর করে দেন, আমার গলা শেষ এত সাউন্ড ক্ষীণ হয়ে যায়, এইখান থেকে বললো ওইখানে শোনা যায় না। তা বলতেছে ডাক্তার তো হবো, ভালো রেজাল্ট করে আসবো, কিন্তু ডাক্তার হয়ে কী দেখেন আমার গলার অবস্থা দেখেন, আর এই দেখলে তো আমার নিজেরই অবমূল্যায়ন হবে রোগীদের কাছে, সে রোগীটাও ভালো হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমাদের কোষ্ঠিকামের এরকম যদি মিছিল দেয়, গান গায়, অমুক করে, ঠান্ডা লাগে, তাহলে আমাদের সকালবেলায় শটা ভেঙে যায়। আমাদের কার্বোভেজও ভাঙে, বিশেষ করে কার্বোভেজ দেখবেন ঘামের পরে, গরমের পরে ঠান্ডা লাগানো বা জ্বর কাশির পরে সাধারণত বেশি ভাঙে। আমাদের কাশির জন্য ভাঙে হলো স্পঞ্জিয়ার সম্ভবত, তার গলার স্বর বসে যায়। যাই হোক, এরকম অসংখ্য সর্বাঙ্গ আছে, আমি যখন আপনাদের রেপার্টরি দেবো, রেপার্টরিতে আমি এগুলো ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তারপরে বলেছি রাগে বারে তোতলামি, যখনই কোষ্ঠিকাম একটু রাগিয়ে যায়, কোষ্ঠিকাম সহজে রাগে না, রাগে হলো অনৈতিকতায়, অনৈতিক কাজে, অযৌক্তিক কাজে, আরেকজন মানুষকে আপনি চাপিয়ে কথা বলেছেন বা আরেকজন মানুষকে ঠকিয়েছেন, আরেকজন মানুষকে কষ্ট দিয়েছেন, তখনও নয় নিজেকে আর ব্যালেন্স ধরে রাখতে পারে না, তখন ইনব্যালেন্স হয়, তখন প্রচন্ড রাগ করে এবং তার সাথে তর্কে লিপ্ত হয়ে যায়। এমনি সাধারণত সে তর্কে লিপ্ত হয় না, তখন তর্ক বিতর্কে তার বিপরীতে অবস্থান নেয় খুব বড় করে, জোরালো ভাবে সংগ্রাম, তার মানে একেবারে সংগ্রাম করব তোমার এই বিরুদ্ধে, এই অনৈতিকতার বিরুদ্ধে সংগ্রাম করব আমি, তাতে আমার যা হয়, এই ধরনের কথা বলে আমাদের কোষ্ঠিকাম। তাহলে রাগে বারে তোতলামি, যখন রাগ হয়ে যায় তখন কথা বেঁধে বেঁধে যায়, আর উঠাইতে পারে না, মানে আর কইতে পারে না, কোষ্ঠিকাম বেঁধে যায় কথা। এই রোগীগুলো যখন দেখবেন, সেখানে আবার বিশ্লেষণ আছে, কথার কোন জায়গায় বাজে, প্রথম উচ্চারণে প্রথম অক্ষর বাজে না শেষের দিকে যেয়ে বাজে না মাঝখানে বাজে না কোনো একটা বিশেষ অক্ষরের পরে বাজে, এগুলো বিশ্লেষণ করে আপনার রেপার্টরি করতে হবে। হোমিওপ্যাথি পড়তে আসছেন, যার নাই কোনো গতি সেই পরে হোমিওপ্যাথি না, এই স্লোগান শুনছেন, যার আছে সবচেয়ে বড় গতি তার জন্য হবে হোমিওপ্যাথি, যে রোগীর নাই কোনো গতি সেই রোগীর জন্য হোমিওপ্যাথি। স্লোগানটা উল্টে দেন, হোমিওপ্যাথিতে গতি আছে কি নেই টের পাবেন। আচ্ছা, তারপরে আসেন, তাহলে এখানে গেল 4টা, তাহলে আমাদের কিন্তু 19টা হয়ে গেল কষ্ট। এবার একটা কষ্ট লাস্টে দেখি, আহা কোষ্ঠীবাবুর নিজের কষ্টের বহে ভীষণ বার, তার এগুলো সব কষ্ট নয়, ব্যথার কষ্ট, মুখ কষ্ট, জ্বালার কষ্ট, ক্ষতের কষ্ট, সর্বাঙ্গের কষ্ট, মূত্র ঝরার কষ্ট, এত কষ্টের নিজের বার বহন করে, তারপরে আবার পরের দুঃখটাও বহন করে, সেটাই বলতে চেয়েছি। আহা কোষ্ঠীবাবুর নিজের কষ্টে বহে ভীষণ ভার, আবার পর বিপদে পর দুঃখে মনটি কাদায় তার। তাহলে কি সে আসলে সিম্প্যাথেটিক, সিম্প্যাথিয়াস, সহানুভূতিশীল, এটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের কষ্টের কথা। কোষ্ঠীবাবুর কি 20 কষ্ট কোষ্ঠী পাথরে যাচাই করে নিলাম, আপনারাও কোষ্ঠী পাথরে যাচাই করে ব্রেনে সেট আপ দিয়ে নিন। আমি মনে করি না যে কোষ্ঠিকামের আর কিছু আলোচনা বা খুব বেশি কিছু দরকার আছে, কিন্তু আমরা যখন রেপার্টারাইজেশন করতে যাব তখন আমাদের রেপার্টরিতে কতগুলো রুব্রিকের ভাষা একটু আলাদা হয়ে যায়, সেইখান থেকে আপনাদের আবার 20টা কোষ্ঠিকামের আবার 20টা রুব্রিক দেব। আশ্চর্য হবেন আপনারা বা ভালো লাগবে আপনাদের। 20টা কোষ্ঠিকামের রুব্রিকই, কোষ্ঠিকামের প্রথম যেমন অক্ষর আছে সি,
রুব্রিকগুলোর প্রত্যেকটা রুব্রিকের প্রথম অক্ষরও সি দিয়ে শুরু হবে। আমি আবারও বলেছি, আবারও বলি, আগেও বলেছি, আগেবারও বলি, প্রত্যেকটা ঔষধের বিষয়ে কিছু কিছু অলংকার লুকিয়ে থাকে আশ্চর্যজনকভাবে, প্রাকৃতিকভাবে। যদি খুঁজে এসে একবার চোখ পড়ে যায়, মজা পেয়ে যাবেন। যেমন বেরাই নিয়ে আমি 12টা বি দিয়ে আপনাদের বেরাই নিয়ে শিখিয়েছিলাম। আমাদের এই কোষ্টিকামের সি দিয়া, কোষ্টিকামের নামের প্রথম অক্ষর দিয়া 20টা সি দিয়েই দেখবেন তার ভিতরে চরিত্রগুলো সব ওর ভিতরে লুকায়িত, ওর ভিতরে লিপিবদ্ধ, কাকতালীয়, অনেকটা কাকতালীয়। এর বাইরে যে 2-4টা নাই তা না, আছে, কিন্তু অধিকাংশই আপনি আজকের জায়গাটা দেব রুব্রিক সব কয়টা আপনি রেপার্টরি মিলিয়ে দেখবেন কোনো জায়গায়, এবং আশ্চর্য হবেন একটা রুব্রিক, 20টা রুব্রিকের ভিতরে একটা রুব্রিক আছে শুধুমাত্র 2 গ্রেড, র্যাঙ্কিং 2, আরগুলো সব 3 গ্রেড। তাইলে কোষ্টিকামের সি দিয়া যদি সির ঘরে যদি আমরা 20টা রুব্রিক পাই এবং সব 3rd গ্রেডের, এর চেয়ে ধনান্তরী বা এর চেয়ে মধুর আর কী হতে পারে? মজার ব্যাপার না? তাহলে আমরা সেই কোষ্টিকামের 20টা রুব্রিক দেখব যার প্রথম অক্ষর সব সি। ঠিক আছে, প্রথমেই হলো ক্রনিক সরিক মায়াজম। আমাদের ছোরা মায়াজমের ভিতরে তো আবার লেভেল আছে। আমাদের ক্রনিক ছোরার কয়েকটা ঔষধ আছে প্রথম শ্রেণীর, তার ভিতরে আমাদের সরিনাম, সালফার, কোষ্টিকাম, গ্রাফাইটিস এরা প্রথম স্থান অধিকার করে আছে। তাইলে কোষ্টিকামের প্রথম রুব্রিকটাই হবে ক্রনিক, এখানেও সি আছে, ক্রনিক সরিক মায়াজম বা ছোরা মায়াজম। 2 নাম্বার কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধ। কোষ্টিকামের আবার একটু আগে 20 কষ্টের ভিতরে বলে আসছি না যে তার প্রচণ্ড কোষ্ঠবদ্ধ আছে এবং কোষ্ঠের কোথানিতে লাল হয়ে যায় এবং বসার থেকে উঠে দাঁড়াতে হয় যদি পায়খানা ক্লিয়ার করতে হয়। আচ্ছা, 3 নাম্বারটা লেখেন কফ, মানে কাশি। মানে কাশিতে অনেক কিছু হয়, এই কাশির অলঙ্কারটা কি? সেটা হলো ড্রাই অ্যান্ড ডাজ নট রাইস, কোনো মতেই ওঠানো যায় না, ওঠে না। শুষ্ক কাশি, কফ ওঠে না বা উপর দিকে ওঠে না। 3 নাম্বার, এগুলো কিন্তু সব ফিজিক্যাল, 5টা দেবো ফিজিক্যাল, বাকিগুলো দেবো 20টার কথা বলেছি, বাকি 15টা দেবো হলো মেন্টাল। 4 নাম্বারটা লেখেন ক্লাউডি ভিশন। ভিশন মানে দেখা, চোখের দৃষ্টি। ক্লাউডি মানে কি? কুয়াশাচ্ছন্ন বা মেঘাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন হবে। তার মানে তার দৃষ্টি ঝাপসা দৃষ্টি, মনে হয় যেন সামনে কুয়াশা। কোষ্টিকামের খুব সুন্দর লক্ষণ। তারপরে সবচেয়ে সেরা লক্ষণটা নিয়ে নেন এই সিদিয়া। কোষ্টিকামের সবচেয়ে সেরা লক্ষণটা সেটা হলো ক্লিন বা ক্লিয়ার ড্রাই ওয়েদার অ্যাগ্রাভেশন। ক্লিয়ার ড্রাই ওয়েদার অ্যাগ্রাভেশন, তার মানে শুষ্ক পরিচ্ছন্ন আবহাওয়ায় রোগ বৃদ্ধি। 5টা গেল, এই 5টা রাখেন ফিজিক্যাল। এবার আসেন মেন্টাল। প্রথমেই লেখেন সিদিয়া ক্যান নট ইনজাস্টিস সাপোর্ট, অন্যায়কে সমর্থন করে না। তারপরটা লেখেন ক্যান নট ইনজাস্টিস টলারেট। এখানে একটু ব্যাখ্যা আছে যে স্যার সাপোর্ট আর টলারেট দুটো কথা লিখলেন কেন? একই কথা। তার মানে ক্যান নট ইনজাস্টিস সাপোর্ট, ক্যান নট ইনজাস্টিস টলারেট। হোমিওপ্যাথি কতটা সূক্ষ্ম এখান থেকে একটু আবার একটু বুঝে যান। তার মানে আমি সাপোর্ট করি না আর আমি টলারেট করি না, আমি সহ্যই করি না। তার মানে কি আমি প্রতিবাদী হয়ে উঠি। আর একজনে কি করলো, আমি ওগুলো আমার সাপোর্ট করি না। ওই একজন অন্যায় করে, অমুক অন্যায় করেছে, অমুক করেছে, এগুলো আমি সাপোর্ট করি না। তবে সাপোর্ট না করেই আমি চুপচাপ আছি, আমি প্রতিবাদ করি নাই, আমি এর বিপক্ষে আমি স্ট্যান্ড নেই নাই। কথাটা বুঝছেন? এই সূক্ষ্মতাটা বুঝতে হবে। তাহলে একটা হবে ক্যান নট ইনজাস্টিস সাপোর্ট, আর একটা হলো ক্যান নট ইনজাস্টিস টলারেট। দুটো আলাদা, কোনটা বেশি গভীর হবে? টলারেট, এই কথাটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে আসেন কম্পাসনেট। এই কথাটা সহজ দেওয়া যেত, যেহেতু শীতে আমার বসানো লাগবে এই জন্য এই জটিল শব্দটাকে নিয়ে আসলাম। মূলত এই কথাটা হলো সিম্প্যাথিয়াস বা সিম্প্যাথেটিক, যেটাকে আমরা বলি সহানুভূতি, সহানুভূতিশীল। উচ্চারণটা কিন্তু একটু আলাদা হবে, বানানটার সাথে উচ্চারণটা হলো কম্পাসনেট, কিন্তু বানান দেখতে গেলে তখন কিন্তু SSION আছে, ওইটা উজ্জ্ব থাকে। এটা ডিকশনারি দেখে নিন। এইটা কিন্তু 2 গ্রেডের, এইটা 3 গ্রেড না, এটা 2 গ্রেড। তার মানে সহানুভূতিশীল। কিন্তু এটা হয়তো বা রেপার্টরি যিনি লিখেছেন বা আমি যেটা দেখেছি ওখানে হয়তো বা কিছু থাকতে পারে, কিন্তু আমি মনে করি কোষ্টিকাম প্রথম শ্রেণীর সহানুভূতিশীল। কার্সিনোসিন, ফসফরাস, এটাই 1st গ্রেড দিয়েছে, এইটাকে দিয়েছে 2nd গ্রেড। এবার 9 নম্বরের চুজ ক্যাপ্টেন্সি। এখানে দুটোই সি আছে, ক্যাপ্টেন্সিতেও সি আছে, চুজেও আছে। তার মানে লিডারশিপ, যেটা লিডারশিপ, চুজ ক্যাপ্টেন্সি অর লিডারশিপ। কী হবে বাংলাটা? অধিনায়কত্ব পছন্দ করা, নেতৃত্ব পছন্দ করা। ঠিক আছে, এই কোষ্টিকাম যদি 10 জন থাকে পরিবারের বা 10 জন থাকে মহল্লার, তার ভিতরে উনি নেতৃত্ব দিয়ে এটা করতে হবে, এটা করতে হবে, সবার সুখ দুঃখের ভাট্টা নিয়ে উনি একটা জায়গায় যে এমন অবস্থান তৈরি করে যে আসলে ক্যাপ্টেন্সি। এবং যদি ছোটো শিশু হয় তাহলে ওই স্কুলে যে ক্যাপ্টেন দেয় বানায় না, ও প্রথম উঠে দাঁড়াবে স্যার আমি হব। এই নেতৃত্ব দেওয়াটা বা মানুষের সুখ দুঃখ দেখায়, এই ব্যাপারে কাজের ব্যাপারে খুব এগিয়ে যায় উনি। এই জন্য বলছি ক্যাপ্টেন্সি, চুজ ক্যাপ্টেন্সি আর লিডারশিপ। তার মানে সে নেতৃত্ব বা অধিনায়ক, এটা খুব
তার পছন্দ। তারপরে লেখেন ক্যাপ্রিসাস, তার মানে খামখেয়ালিপনা, কিছুটা একঘেয়েমি আছে এর ভিতরে, ওই ন্যায় অন্যায়ের যে জায়গাটা ওইখানে যে উনি কিছুটা খামখেয়ালি করে বা কিছুটা একঘেয়েমি করে। এটা 11 নম্বরে লেখেন কনসেন্ট্রেশন, এককেন্দ্রিক বা একঘেয়ে। এটাও তার মানে যেটা আমি বুঝেছি, যেটা আমি বুঝবো, যেটা করবো ওইটাই একঘেয়ে বা এককেন্দ্রিক বা একাগ্রচিত্ত যেটাকে বলা হয় সেটাও বলা যায়। রেপার্টরিতে আছে একাগ্র, তার মানে চিন্তা চেতনায় একটা জায়গায় তার একটা একাগ্রতা থাকে এটা। আবার তারপরে লেখেন সিদিয়া, ক্রাইং, ক্রাই থেকে ক্রাইং মানে কান্না, ইজিলি, ক্রাইং ইজিলি, খুব সহজে কাঁদে। আমাদের যে কাঁদনে, সিস কাঁদনে বা অল্পতেই কেঁদে দেয়, সেই যে আমাদের পালসেটিলা, নেট্রাম মিউর, লাইকোপোডিয়াম, ম্যাডোরিনাম, তারপরে আমাদের কোস্টিকাম, ইগনেশিয়া, এরা খুব সহজেই কাঁদে, কান্না প্রিয়। তাহলে ক্রাইং ইজিলি, সহজেই কাঁদে বা কান্না। তারপরে লেখেন ক্রাইং, আবার লেখেন ক্রাইং, কনভালশন ডিউরিং, কনভালশন বোঝেন, খেসনি হয় না, ওই খেসনির সময় আমাদের সবচেয়ে কথা, খেসনির আগে তোমার কি হয়, কেউ বলে ঘামিয়ে আসে, কেউ বলে পৃথিবীটা অন্ধকার হয়ে আসে, কেউ বলে কনভালশনের সময় মুষ্টি হয়ে যায়। এগুলো হলো আমাদের নির্দেশক লক্ষণ। আমাদের কোষ্টিকাম আগে কেঁদে দেয়, কেঁদে দিয়ে তারপরে কনভালশন বা খেসনিতে চলে যায়। CONVUL SION, কনভালশন ডিউরিং, তার মানে খেসনির সময় কান্না। ক্রিটিক্যাল, সেন্সরিয়াস, তার মানে সংবেদনশীলতা যেটাকে বলে, সংবেদী। আর ক্রিটিক্যাল কথাটা এখানে যাবে, ক্রিটিক্যাল সেন্সরিয়াসের কথাটা যাবে হলো সমালোচনায় সংবেদনশীল। তার মানে উনি সমালোচনাটা সহ্য করতে পারেন। কেউ যদি বলে তোমার ওখানে সমালোচনা করছে, তখন ওনার খুব খারাপ লাগে, এটা সহ্য করা খুব কঠিন হয়ে যায় ওনার জন্য। প্রচুর সংবেদনশীল সমালোচনায়। এইবার লেখেন কেয়ার্স, সিদিয়া, আদার ফর, কেয়ার্স আদার ফর, কেয়ার মানে যত্ন, যেটা কেয়ার্স আদার ফর, তার মানে অন্যের প্রতি যত্নশীল। কেয়ার মানে যত্ন, অন্যের প্রতি খুবই যত্নশীল। 15 টাকা লইবেন না, আর লাগবে? আচ্ছা 16 নম্বরে লেখেন কন্ট্রাডিকশন, ইনটলারেট অফ, তার মানে দ্বন্দ্ব সহ্য হয় না, মানুষের সাথে দ্বন্দ্ব হয় না, এটার সাথে ওইটার সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো উনি সহ্য করতে পারে না। আবার সহ্যের সীমানা ভাঙিয়ে গেলে তার বিরুদ্ধেই আবার তখন লাগে, ছেড়ে দেয় না। কন্ট্রাডিকশন দিয়ে আরও একটা লেখেন কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেট, তার মানে দ্বন্দ্বে পড়ে গেলে বা দ্বন্দ্ব সংখ্যা সৃষ্টি হলে তখন উনি অসুস্থ হয়ে পড়ে। ধরেন পাশের বাড়ি একটা অন্যায় করলো, বনের পরিবারের পরে একটা অন্যায় করলো কেউ, এটা নিয়ে যখন দ্বন্দ্ব হবে, একটু সামান্য ঝগড়াঝাটি হবে, মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হবে, তখনই উনি অসুস্থ হয়ে পড়েন। ওনার এই সিম্পাথিয়াস বা কোমল মন এটাকে নিতে পারে না, অসুস্থ হয়ে পারে। তাহলে কী হবে? কন্ট্রাডিকশন অ্যাগ্রাভেট, তার মানে দ্বন্দ্বে বৃদ্ধি। এগুলো আমরা খুঁজি না, আমরা শুধু ওই রাস বৃদ্ধি, তাপ, গরম, শীত, চাপ, শোয়া এই দিয়ে শেষ করে দিই। এই মেন্টাল ব্যাপারটা দিই না, যে মেন্টালও রোগ বৃদ্ধি করে দেয়। মেন্টাল কোনো ডিসঅর্ডারে তার আঙ্গিক রোগ বৃদ্ধি পায়, ফিজিক্যাল স্টেটে বৃদ্ধি পায় মেন্টাল স্টেটের কারণের জন্য। আর একটা লেখেন কন্ট্রাডিকশন ডিসপোজিশন টু আদার, তার মানে কি অন্যের বিরোধিতা করার স্বভাব, তবে সেখানে কিন্তু অন্যায়ের, ন্যায়ের না। আচ্ছা এবার কনফিউশনে আছি, কনফিউশন আছে তার, কনফিউশনে সি আছে, যেহেতু কনফিউশন থাকতে হবে, প্রত্যেকটা মেডিসিনের ভিতরে কনফিউশন আছে। দেখি আমরা কোষ্টিকামের কনফিউশনটা কি। কনফিউশন মানে কি? বিভ্রান্তি। কনফিউশন বিভ্রান্তি বা সংশয়। আর ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, ভুল দেখা, ভুল দর্শন বা ভুল দেখা। আচ্ছা আমরা কনফিউশনে আছি, আমাদের কনফিউশন প্রচুর, বেশ কয়েকটা কনফিউশন কোষ্টিকামের ভিতরে বহন করে কনফিউশনের। তার ভিতরে প্রথম বলেছে কনফিউশন এক্সারশন মেন্টাল ফর, কী হবে বাংলাটা? মানসিক পরিশ্রমে বৃদ্ধি। আরও একটা লেখো কনফিউশন, তাহলে 20টা হয়। কনফিউশন ইন ওপেন এয়ার, তার মানে বিভ্রান্তি মুক্ত বাতাসে। মুক্ত বাতাসে গেলেই তার বিভ্রান্তি বাড়ে। মানুষ মুক্ত বাতাস যায় ঘর ছেড়ে, যেটা মুক্ত বাতাসে ঘুরে আসি, মুক্ত বাতাসে নিয়ে গেলেই বাতাস লাগার সাথে ওনার ভিতরে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়। কনফিউশন ইন ওপেন এয়ার, মুক্ত বাতাসে বিভ্রান্তি। এবার 20টা পুরেছে। এই সে দিয়ে আরও 10টা বানানো যায় এই সের ভিতর থেকে, যদি আপনি রেপার্টরি বানেন। এখন বোঝেন রেপার্টরি মূলত কত ব্যাপক, এবং এর কিন্তু প্রত্যেকটা পাবেন, এর ভিতরে কোনো আবেগ নেই। যে জামান স্যার মিলানোর জন্য, আমাদের কুড়িটা মিলানোর জন্য, বাহবা নেওয়ার জন্য এত কাছেই আমাদের দিয়েছে, ঠিক আছে। একেবারে এই 20টা নিয়ে আসবেন, 5 মিনিটের ভিতরে 5 মিনিটে খুঁজে দেবো। এই 20টা নিয়ে বসবেন, রুব্রিক আমি 5 মিনিটে একদম 20টা সব দেখাই দেবো কোন গ্রেডে আছে। একটা শুধু সেকেন্ড গ্রেড, আরগুলো সব থার্ড গ্রেড থেকে নেয়। তো এর ভিতর থেকে যদি আপনি 1টা 2টো 3টে পেয়ে যান, সর্বশেষ দাবিটা হলো হোমিওপ্যাথি একটু পড়াশোনা করেন। খালি এখানে এসে ঘন্টা 2 নষ্ট করলেন, এটা দিয়ে কিন্তু হোমিওপ্যাথি হবে না। সাধনায় আসেন, প্রচুর স্টাডি করতে হবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।